where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এই টেলি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগত জানাই। মালদা জেলা প্রশাসন এবং মালদা জেলা শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই টেলি ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। সেজন্য তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় তোমরা নিশ্চয়ই তোমাদের পঠন পাঠনে অনেকটাই সুবিধা পাচ্ছ এবং তোমাদের পঠন পাঠনে অনেকটা সুবিধা হচ্ছে এবং আগামীতেও এটা তোমাদের সহায়তা করবে। আমি আজকে ভৌত বিজ্ঞানের একটা চ্যাপ্টার শুরু করব। আমি পার্থ সাহা, ভৌত বিজ্ঞানের সহশিক্ষক, মহানন্দা উচ্চ বিদ্যালয়। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ বিষয়ের পরমাণু নিউক্লিয়াস এই চ্যাপ্টারের আজকে আমার দ্বিতীয় আলোচনা। এই চ্যাপ্টার সম্বন্ধে ইতিপূর্বেই একটা আলোচনা করা হয়েছে। আজকে এই চ্যাপ্টারের উপরে আমরা বাকি যে অংশটুকু আছে সেই অংশের আলোচনা করব। তো ধরো, প্রথমে আমি একটা উদাহরণ বা গল্পের কথাই বলছি। ধরে নাও যে এই একটা চক যার ভর 2 গ্রাম, এই আরেকটা চক যার ভর 1 গ্রাম, এই আরেকটা চক যার ভর 1 গ্রাম। এদেরকে একসঙ্গে করে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। তাহলে আমাদের সাধারণ বুদ্ধিতে কি বলে? এটা সমান সমান 3 গ্রাম হওয়ার কথা, 4 গ্রাম হওয়ার কথা। 2 আর একে 3 আর একে 4 গ্রাম হওয়ার কথা। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমরা যদি বলি উচ্চ শক্তির প্রক্রিয়াতে, একটা বিশেষ প্রক্রিয়া বা বিশেষ ক্ষেত্রে এই নিয়মটা খাটে না, এই নিয়মটা হয় না। মানে এই যে 2 গ্রাম, 1 গ্রাম, 1 গ্রামের এই চকগুলোকে একত্রিত করে আমাদের হওয়ার কথা 4 গ্রাম, সেখানে 4 গ্রাম হচ্ছে না, কিছুটা কমে যাচ্ছে। হয়তো দেখা যাচ্ছে 3.8 গ্রাম। একসঙ্গে যখন এদের ভর পরিমাপ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে 3.8 গ্রাম। তাহলে 0.2 গ্রাম এই ভরটা গেল কোথায়? এই প্রশ্নটা আমাদের মনে আসছে, তাই না? তো এখান থেকেই আজকে আমাদের এই চ্যাপ্টারের শুরু। প্রথমেই বলি, এই যে এখানে একটা ভরের ডিফেক্ট পাচ্ছ, ভর ত্রুটি পাচ্ছি বা ভর বিচ্যুতি পাচ্ছি, সেই জিনিসটা কি? ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। তাহলে দেখো, ভর বিচ্যুতি বা ভর ত্রুটি, যাকে আমরা ডেল্টা এম দিয়ে লিখছি। ধরো একটা কোনো পরমাণুর নিউক্লিয়াসে কারা থাকে? প্রোটন এবং নিউট্রন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে থাকে প্রোটন, নিউট্রন। এবার তাদের একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর, মানে আমরা কি ভর আশা করতে পারি? প্রত্যাশিত একটা পরমাণুর নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর যদি m' লেখা হয়, তাহলে আমরা কি আশা করতে পারি? পরমাণুর নিউক্লিয়াসটিতে যতগুলো প্রোটন আছে
সেই প্রোটনের প্রত্যেকটির ভর যদি এমপি ধরা হয় তাহলে তাদের মোট ভর প্লাস পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো নিউট্রন আছে ভর সংখ্যা যদি এ হয় তাহলে এ থেকে জেড বাদ দিলে কি পেয়ে যাব, নিউট্রন পেয়ে যাব। তাহলে নিউট্রন হলো mn, mn হলো নিউট্রনের একটা নিউট্রনের ভর। তাহলে পরমাণুটার মোট ভর কি দাঁড়ালো, জেড এমপি, জেড মানে প্রোটন সংখ্যা, একটা প্রোটনের ভর দিয়ে গুণ, তাহলে মোট প্রোটনের ভর পেয়ে গেলাম। এ মাইনাস জেড মানে নিউট্রন সংখ্যা, একটা নিউট্রনের ভর দিয়ে গুণ, তাহলে মোট পেয়ে গেলাম আমরা নিউট্রন সংখ্যার ভর। তাহলে প্রোটন সংখ্যার ভর আর নিউট্রন সংখ্যার ভর যোগ করে প্রত্যাশিত ভর পেয়ে যাওয়ার কথা, যেটা চকের হিসাব বললাম 2 গ্রাম প্লাস 1 গ্রাম প্লাস 1 গ্রাম মিলে 4 গ্রাম হওয়ার কথা ছিল। কিন্তু ভর বিক্ষেপণ যন্ত্রের সাহায্যে আমরা যখন একটা নিউক্লিয়াসের ভর পরিমাপ করছি তাকে বলা হয় প্রকৃত ভর, নিউক্লিয়াসটির প্রকৃত ভর। এই নিউক্লিয়াসটির প্রকৃত ভরকে লেখা হচ্ছে এম দিয়ে। কিন্তু দেখা যাচ্ছে প্র্যাকটিক্যালি যে এই নিউক্লিয়াসের প্রকৃত ভর প্রত্যাশিত ভরের তুলনায় কম হয়ে যাচ্ছে। এইটাই হলো ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। কোনো নিউক্লিয়াসের প্রোটন এবং নিউট্রনগুলির মোট ভর তার প্রকৃত ভরের তুলনায় কিছুটা কমে যায়। এই যে ভরের ডিফেক্ট বা বিচ্যুতি, এটাকেই বলা হয় ভর বিচ্যুতি বা ভর ত্রুটি। এবার ভর ত্রুটি যখন মাপতে যাব তাহলে ভর ত্রুটি ডেল্টা এম ইকুয়ালস টু এম ড্যাশ মাইনাস এম। এম ড্যাশ মানে কি, জেড এমপি প্লাস এ মাইনাস জেড mn মাইনাস এম। এই হিসাবটা যদি করি আমরা তাহলে ভর বিচ্যুতি বা ভর ত্রুটির পরিমাণটা পেয়ে যাব, কতটা ভর বিচ্যুতি বা কতটা ভর ত্রুটি হচ্ছে। আচ্ছা, এবার মহাবিজ্ঞানী আইনস্টাইন 1905 সালে আপেক্ষিকতা তত্ত্ব দিয়েছিলেন এবং তিনি উচ্চ শক্তির প্রক্রিয়ার ক্ষেত্রে শক্তিকে বা ভরকে আলাদাভাবে সংরক্ষিত করার কথা বলেননি। তিনি বলেছেন উচ্চ শক্তির প্রক্রিয়াতে ভর শক্তিতে রূপান্তরিত হয় এবং সেটার যে তিনি সমীকরণ দিয়েছিলেন যে ভর থেকে যে শক্তির রূপান্তর ঘটে সেই সমীকরণটা হলো পরিবর্তিত বা রূপান্তরিত ভর ইন্টু সি স্কোয়ার। সি মানে হলো শূন্য মাধ্যমে আলোর বেগ, যাকে বলা হয় 3 ইন্টু, যার মান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, শূন্য মাধ্যমে আলোর বেগ। তাহলে ই ইকুয়ালস টু ডেল্টা এম সি স্কোয়ার। এই ডেল্টা এমটাই হলো রূপান্তরিত ভর, মানে যে ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ঠিক এই ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটছে, যে ভরের হিসাবটা আমরা পাচ্ছি না সেটা প্রকৃতপক্ষে শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে ডেল্টা এম এর জায়গায় এইটা বসলে এবং তাকে যদি সি স্কোয়ার 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড স্কোয়ার দিয়ে গুণ করা যায় তাহলে সেই যে ভরের ত্রুটি বা ভরের বিচ্যুতি পাওয়া গেল সেই পরিমাণ ভরটা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তো এক্ষেত্রে এই শক্তিটা প্রকৃতপক্ষে কি, তাহলে এই শক্তিটাই হলো নিউক্লিয় বন্ধন শক্তি বা সংক্ষেপে বন্ধন শক্তি বলা হয়। প্রকৃতপক্ষে এটা নিউক্লিয় বন্ধন শক্তি। এটাকে দুরকমভাবে চিন্তা ভাবনা বা সংজ্ঞায়িত করা যেতে পারে। এরকম ভাবা যেতে পারে যে কোনো নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলি দৃঢ়ভাবে ওই ক্ষুদ্র পরিসর নিউক্লিয়াসে একত্রিত হওয়ার ফলে যে শক্তির মুক্তি ঘটে তাকেই বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি। এই হলো একটা নিউক্লিয় বন্ধন শক্তির রূপ। মানে কিভাবে আমরা দেখতে পারি, আরেক রকম ভাবে ভাবতে পারি যে কোনো নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নগুলি আছে মানে প্রোটন এবং নিউট্রনগুলি, তাদেরকে প্রত্যেকটিকে স্বাধীনভাবে স্থানান্তরিত করতে মানে স্বাধীন কণায় পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে বলা হয় নিউক্লিয় বন্ধন শক্তি।
আর এই নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কোথায়? এই যে প্রত্যাশিত ভর এবং প্রকৃত ভরের মধ্যে যে পার্থক্য, এই ভরের পার্থক্যের সঙ্গে সি স্কোয়ার শূন্য মাধ্যমে আলোর গতিবেগের বর্গের গুণফল করলে আমরা যে শক্তিটা পাচ্ছি সেটাই হলো নিউক্লিয় শক্তি বা নিউক্লিয় বন্ধন শক্তি আমরা বলতে পারি, বা সংক্ষেপে বন্ধন শক্তি বলতে পারি। তো এই বন্ধন শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে, বিশেষ করে নিউক্লিয়াসের স্থায়িত্বের ক্ষেত্রে। বন্ধন শক্তিটা কতটা হচ্ছে সেইটার উপরে একটা নিউক্লিয়াসের দৃঢ়তা বা স্থায়িত্ব নির্ভর করে। তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত হচ্ছে। মানে এই বন্ধন শক্তিটাকে যদি একটা কোনো নিউক্লিয়াস, ধরা যাক হিলিয়ামের নিউক্লিয়াসে 4টা নিউক্লিয়ন আছে, 2টো প্রোটন 2টো নিউট্রন, হিলিয়াম 4 যেটা আইসোটোপ। তাহলে এর যে বন্ধন শক্তি সেটাকে যদি আমরা প্রতিটা নিউক্লিয়ন পার নিউক্লিয়নে কত করে হচ্ছে সেটা যদি হিসাব করি, তাকে বলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। এই নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তিটা খুব গুরুত্বপূর্ণ। একটা কোনো পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি খুবই গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিমাপ দেখে আমরা বলতে পারি যে নিউক্লিয়াসটা স্থায়ী অবস্থায় আছে না, বা কতটা স্থায়ী, সুস্থির না অস্থির অবস্থায় আছে, সেগুলো আমরা বিচার বিবেচনা করতে পারি। তো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি 8.8 MeV যদি হয়, এটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি গড়, নিউক্লিয়ন প্রতি গড় বন্ধন শক্তি 8.8 MeV যদি হয়, তাহলে সেই নিউক্লিয়াস খুবই সুস্থিত হয়ে গেল। আর যদি 8 MeV হয়, এটা হলো গড়, এই ক্ষেত্রে নিউক্লিয়াসটা স্টেবল, এটা অ্যাভারেজ। ঠিক আছে, এর চেয়ে বেশি, যেরকম নিকেলের ক্ষেত্রে দেখা যায়, নিকেল 62, তার ক্ষেত্রে 8.8 MeV, মানে খুবই সুস্থিত। 8টা অ্যাভারেজ লেভেল ধরা হয়। এবার তার নিচে যদি নেমে যায় তাহলে নিউক্লিয়াস অস্থির হয়ে যায়, এবং তার ওপরে থাকলে তো সুস্থির, এবং 8 লেভেল মোটামুটি মেনটেন করলে একটা সুস্থির নিউক্লিয়াস পাওয়া যাবে। তো তার আগে একটা কথা বলি, পারমাণবিক ভর একক, এক পারমাণবিক ভর একক, যাকে সংক্ষেপে ইউ লেখা হয়, 1.66 × 10⁻⁻27 কেজি। ঠিক আছে, তো এই পারমাণবিক ভর একককে যদি আমরা শক্তিতে রূপান্তরিত করি, তাহলে কি পরিমাণ শক্তি পাওয়া যাবে সেইটা হলো 931 MeV, মেগা ইলেকট্রন ভোল্ট। এক পারমাণবিক ভর একক পরিমাণ ভরকে যদি আমরা শক্তিতে রূপান্তর করি, কিভাবে E = mc² ফর্মুলার মাধ্যমে, তাহলে 931 MeV শক্তি পাওয়া যাবে। তো এখানে ইলেকট্রন ভোল্ট কথাটা হয়তো তোমাদের কাছে নতুন। একটি ইলেকট্রন 1 ভোল্ট বিভব বৈষম্যের মধ্যে দিয়ে গেলে যে শক্তি লাভ করে তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। একটা ইলেকট্রন 1 ভোল্ট বিভব বৈষম্যের মধ্যে দিয়ে গেলে যে শক্তি লাভ করে তাকে বলা হয় 1 ইলেকট্রন ভোল্ট। 1 ইলেকট্রন ভোল্ট মানে হলো 1.6 × 10⁻⁻19 জুল। তাহলে 1 MeV সমান 1.6 × 10⁻⁻13 জুল। এটা নিশ্চয়ই বড়, এটা -19, এটা -13। তাহলে 931 MeV মানে কি 931 × 1.6 × 10⁻⁻13 জুল। এই পরিমাণ শক্তি পাওয়া যাবে এক পারমাণবিক ভর একক যদি শক্তিতে রূপান্তরিত হয়। তো আমরা এখানে একটা লেখচিত্র নিয়ে একটু আলোচনা করব। লেখচিত্রটা প্রথমে আমি একটু এঁকে নিই। এদিকে ধরে নাও x অক্ষ বরাবর ভর সংখ্যা প্রকাশিত হচ্ছে, বিভিন্ন মৌলের নিউক্লিয়াসের ভর সংখ্যা প্রকাশিত হচ্ছে, আর y অক্ষ বরাবর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি প্রকাশিত হচ্ছে MeV এককে।
নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি প্রকাশিত হচ্ছে MeV এককে। তাহলে আমরা এই রকম একটা গ্রাফ পাই। এইরকম একটা গ্রাফ পাই। গ্রাফে আমি একটু আগেই বললাম ওই যে 8 অ্যাভারেজ ভ্যালু, ধরা যাক এইটা হলো 1, এটা মোটামুটি ইউনিফর্ম হলে খুব ভালো। এবার এইটা 9। এবার এই যে পিকটা দেখতে পাচ্ছ এটা হলো হিলিয়াম নিউক্লিয়াসের, এটা হলো লিথিয়াম, এটা হলো কার্বন 12, এটা হলো অক্সিজেন 16। ঠিক এই রকম জায়গায় ধরে নাও আছে পিবি, লেড 204, ইউরেনিয়াম 235 বা 238। তারপরে বিভিন্ন রকমের তেজস্ক্রিয় মৌল, এর আগের দিন এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তো এইখানে দেখো স্বাভাবিকভাবে কিছু পিক পাওয়া যাচ্ছে। এর আগের দিনই আমি আলোচনা করেছিলাম যে নিউট্রন এবং প্রোটনের অনুপাত, যে সমস্ত নিউক্লিয়াসের আইসোটোপের নিউক্লিয়াসের ক্ষেত্রে 1.5 এর বেশি তারা অস্থির বা অস্থির অবস্থায় থাকে। তো এখানে হিলিয়ামের ক্ষেত্রেও নিউট্রন প্রোটন অনুপাত 1, কার্বন 12 এর ক্ষেত্রে নিউট্রন প্রোটন অনুপাত 1, অক্সিজেন 16 এর ক্ষেত্রে নিউট্রন প্রোটন অনুপাত 1। তাহলে এই নিউট্রন প্রোটন অনুপাত সমান হয়ে যাওয়ার ফলে এগুলা তার প্রতিবেশী মৌলগুলোর চেয়ে এর বন্ধন শক্তি কিছুটা বেশি, নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি কিছুটা বেশি। এবং নিকেলের এই যে পিক যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো নিকেলের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি 8.8 MeV পার নিউক্লিয়ন। আর অ্যাভারেজ মোটামুটি এই রকম পর্যায়ে যারা থাকছে অ্যাভারেজ 8, এরা এই 8 লেভেলে যারা আছে তারা সুস্থিত। কিন্তু এবার আমাদের প্রশ্ন হলো তাহলে এরা হলো অস্থির অবস্থায় আছে, এরাও চাইবে এই জায়গায়, এরা ঠিক এটা না, এটার নিচ থেকে লেড হলো সুস্থির, লেডের পর থেকে যারা আছে তারা চাইবে এই জায়গায় আসতে। আর এইখানেই যে সমস্ত হালকা মৌল আছে তারাও চাইবে, মৌলের নিউক্লিয়াস তারাও এই জায়গায় আসতে চাইবে। এখন একটা তরল বিন্দুর কথা চিন্তা করি, যদি আমরা ধরো একটা বড় তরল বিন্দু আছে, সেটা তো সুস্থির অবস্থায় থাকতে পারে না। বড় তরল বিন্দুটা ভেঙে 2 বা 3 টুকরো হয়ে ছোট ছোট তরল বিন্দুতে পরিণত হবে। আবার একদম ছোট তরল বিন্দু যারা, তারা চাইবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় তরল বিন্দুতে পরিণত হতে। তো এই লেখচিত্রটাকে থেকে আমরা একটা আইডিয়া পেতে পারি যে কারা অস্থির অবস্থায় আছে, কারা সুস্থির অবস্থায় আছে, কারা কিভাবে এখানে আসতে চাইছে। এরা যদি এখানে আসতে চায় পরিষ্কার বোঝা যাচ্ছে এদেরকে ভাঙতে হবে, ভেঙে ছোট হতে হবে। এরা যদি এখানে আসতে চায় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে এদেরকে হয় নিজেদের সঙ্গে বা আশেপাশে যারা আছে তাদের সঙ্গে যুক্ত হয়ে এখানে আসতে হবে, বা তাদের নিউক্লিয়ন প্রতিবন্ধন শক্তি বাড়াতে হবে। তো সেই বিষয়ে আমরা এখন ধীরে ধীরে আলোচনায় যাচ্ছি। (1939 সালে বিজ্ঞানী অটো হান এবং ট্রাসম্যান একটা পরীক্ষা করেন যে ইউরেনিয়াম 235-92 একে একটা নিউট্রন দিয়ে আঘাত করা হয়, ধীর গতি সম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করা হয়। এর ফলে তৈরি হয় একটা অস্থায়ী 236-92, এই 35 যোগ 1 236, আর পরমাণু ক্রমাঙ্ক একই থাকলো, কিন্তু এটা অস্থায়ী।
একদম অস্থায়ী, মানে এইটা গঠন হওয়ার সঙ্গে সঙ্গেই ভাঙতে শুরু করে দেবে এবং ভেঙে কি তৈরি করলো? ক্রিপ্টন, যার পরমাণু ক্রমাঙ্ক 36 আর ভর সংখ্যা হলো 92, আর বেরিয়াম যার পরমাণু ক্রমাঙ্ক 56, ভর সংখ্যা হলো 141, আর সঙ্গে তৈরি হবে 3টা নিউট্রন আর 200 MeV শক্তি। তো এবার আমরা এটার ইকুয়েশনটা ঠিক হলো কিনা বুঝবো কি করে? ভর সংখ্যার সমষ্টি দেখো, 1 মানে এখানে 3 আছে, 3 আর 1 4, 4 2 6 মিলে গেল, 9 আর 4 13, 3 হাতে 1 2, 236 হয়ে গেল, 6 6 12 2, 5 3 8 আর 1 9, 92, ঠিক আছে। কিন্তু এখানে যে সমস্যাটা, এই ইউরেনিয়াম 235 আর একটা নিউট্রন, এদের মোট ভর আর এদের মোট ভরের মধ্যে একটা পার্থক্য দেখা যাচ্ছে। এদের মোট ভর এর মোট ভরের তুলনায় কিছুটা কম হচ্ছে। তাহলে এই ভরটা গেল কোথায়? আবার সেই E=mc² ফর্মুলা, সেই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়েছে এবং সেটাই হলো নিউক্লিয় শক্তি। তো এই যে ইউরেনিয়াম যেটা অস্থির অবস্থায় ছিল, সেটা ভেঙে দুটো সমভরের, প্রায় সমভরের পদার্থ মৌলে পরিণত হলো এবং কিছু নিউট্রন তৈরি হলো এবং বিপুল পরিমাণে নিউক্লিয় শক্তি তৈরি হলো। তো এইটাকেই নামকরণ করা হলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। এটারই নামকরণ হলো নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। তাহলে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার সংজ্ঞা কিভাবে দিব? যে নিউক্লিয় বিক্রিয়ায় বা নিউক্লিয় প্রক্রিয়ায় কোনো ভারী মৌলের নিউক্লিয়াস ভেঙে গিয়ে অপেক্ষাকৃত হালকা মৌলের সমভরের দুটো নিউক্লিয়াসে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি মুক্তি ঘটে, তাকে বলা হয় নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। এবং নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় কিছু নিউট্রনও তৈরি হতে পারে। তো সেইটা প্রথম একটা, এরকম অনেক রকম নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া হতে পারে। যাই হোক, তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী এইটা মনে রাখো একটা উদাহরণ, যে ইউরেনিয়াম 235কে একটা নিউট্রন দিয়ে আঘাত করার ফলে 236 তৈরি হলো ইউরেনিয়ামের আইসোটোপ, এবং সেখান থেকে দুটো প্রায় সমভরের পদার্থ, একটা ক্রিপ্টন একটা বেরিয়াম তৈরি হলো এবং 3টা নিউট্রন, 200 MeV শক্তি পাওয়া গেল। এই বিপুল পরিমাণ শক্তি এখান থেকে পাওয়া গেল। তো এই প্রক্রিয়াটা ধরো একটা পরমাণুর ক্ষেত্রে দেখানো হলো, একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে। এবার চিন্তা করো, আমরা যদি ইউরেনিয়ামের একটা ছোট্ট খণ্ড নিই, ইউরেনিয়ামের একটা ছোট্ট খণ্ড নিলাম, সেই ইউরেনিয়ামের ছোট্ট খণ্ডের মধ্যে অসংখ্য ইউরেনিয়াম পরমাণু আছে, অসংখ্য ইউরেনিয়াম নিউক্লিয়াস আছে। সেই খণ্ডের একটা নিউক্লিয়াসকে একটা নিউট্রন এসে ধাক্কা দিল। ধাক্কা দেওয়ার ফলে ওই নিউক্লিয়াসটা, পার্টিকুলার যে নিউক্লিয়াসটাই ধাক্কা দিল, সেই নিউক্লিয়াসটা 236 আর 92-তে পরিণত হলো। এবং এইখান থেকে তখন ক্রিপ্টন 36, 92, বেরিয়াম 56, 141 আর 3টা নিউট্রন তৈরি হলো। এই নিউট্রনগুলো কিন্তু আবার ওর মধ্যে যে পরমাণুগুলো আছে ইউরেনিয়ামের, তাকে কিন্তু আঘাত করবে। দেখা গেল এইটা একটা ইউরেনিয়াম 235কে আঘাত করলো, এটা আরেকটা ইউরেনিয়াম 235কে আঘাত করলো, আর এটা আরেকটা ইউরেনিয়াম 92 235কে আঘাত করলো। এখানে আর জায়গা নেই, এবার আমি মুখে বলে দিচ্ছি। এই ইউরেনিয়াম 235 আবার 236-এ পরিণত হলো, সেখান থেকে আবার ক্রিপ্টন, আবার বেরিয়াম তৈরি হলো এবং 3টা নিউট্রন এবং প্রচুর পরিমাণে শক্তি। এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে 200 MeV করে, প্রায় 200 MeV করে শক্তি পাওয়া যাচ্ছে প্রতিটা নিউক্লিয়াসের ভাঙনে। এরকম এর
যখন আরেকটাকে আঘাত করছে, এখান থেকে যে নিউট্রনগুলো বেরোচ্ছে 3টা নিউট্রন, তারা আবার 3টা নিউক্লিয়াসকে আঘাত করবে। এখান থেকে যে 3টা নিউট্রন বেরোচ্ছে তারা আবার 3টা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করবে। এখান থেকে যে 3টা নিউট্রন বেরোচ্ছে তারা আবার 3টা ইউরেনিয়ামের নিউক্লিয়াসকে আঘাত করবে। এইভাবে আবার যে নিউট্রনগুলো বেরোবে তারা আবার অন্য নিউক্লিয়াসকে আঘাত করবে ইউরেনিয়ামের। এইভাবে বিক্রিয়াটা চলতেই থাকবে। একে বলা হয় চেন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। একে বলা হয় চেন রিয়াকশন বা শৃঙ্খল বিক্রিয়া। শৃঙ্খল বিক্রিয়া। তাহলে শৃঙ্খল বিক্রিয়া টিকা আসলে আমাদের এইভাবে বর্ণনা দিয়ে লিখতে হবে। এখন এই শৃঙ্খল বিক্রিয়াটাকে প্রথম কাজে লাগিয়ে দেওয়া হলো পরমাণু বোম তৈরির ক্ষেত্রে। পরমাণু বোমের থিওরি হলো এটা। তো পরমাণু বোম তৈরিতে কি করা হলো? এই শৃঙ্খল, অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। এবার শৃঙ্খল বিক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া এবং অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া আর অনিয়ন্ত্রিত। তাহলে আমরা প্রথমে অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া করি। অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। যার ফলস্বরূপ পরমাণু বোম। তোমরা ওই ঘটনাটা নিশ্চয়ই সবাই জানো। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 6 অগাস্ট হিরোশিমাতে 1945 সালে 6 অগাস্ট হিরোশিমাতে ইউরেনিয়াম পরমাণু বোমা ফেলা হয়েছিল, যার নাম ছিল লিটল বয়। 6 অগাস্ট হিরোশিমাতে যে পরমাণু বোমটা নিক্ষেপ করা হয়েছিল তার নাম ছিল লিটল বয়। এটা কিন্তু অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া। একবার বিক্রিয়া শুরু হয়ে গেলে তাকে থামানোর আর কোনো রাস্তা নেই, চলতেই থাকবে। যদি থামানোর প্রক্রিয়া আমি পরে বলছি কিভাবে হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে পরমাণু বোমে থামানোর কোনো চেষ্টা না করে সেটাকে ছেড়ে দেওয়া হলো, কারণ সেটা তো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হচ্ছে। বিজ্ঞানকে আমরা যদি আশীর্বাদ রূপে গ্রহণ করতে পারি তাহলে বিজ্ঞান থেকে আমরা অনেক কিছু নিতে পারবো, আমাদের মানব সভ্যতার অনেক ভালো কাজে ব্যবহার করতে পারবো। কিন্তু এটা যাই হোক, সভ্যতা ধ্বংসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়েছে। 6 অগাস্ট হিরোশিমাতে লিটল বয় ফেলা হয়েছিল এবং ওই 1945 সালে 9 অগাস্ট নাগাসাকিতে যে পরমাণু বোমটা ফেলা হয়েছিল তার নাম ব্যাটম্যান, এবং এই পরমাণু বোম যে বোমাটা ফেলা হয়েছিল সেটা ছিল প্লুটোনিয়াম। তাহলে এই যে পরমাণু বোমগুলো ফেলা হয়েছিল তার ফলে কি হয়েছিল, যেখানে পরমাণু বোম নিক্ষেপ হয়েছিল পরবর্তীতে জানা গেছে সেই 500 মিটার পরিধি মধ্যে, 500 মিটার অঞ্চলের মধ্যে 90% লোক 1-2 দিনের মধ্যে মারা গেছিল। তো এই হিরোশিমাতে 1,66,000 লোক মারা গেছিল 2-3 দিনের মধ্যে বোম ফেলার, এবং নাগাসাকিতে, এটা ব্যাটম্যান না, সরি ফ্যাটম্যান, লিখতে ভুলে গেছে, ফ্যাটম্যান, এবং নাগাসাকিতে প্রায় 66,000 লোক যখন ফেলা হয়েছিল তার 2-3 দিনের মধ্যে মারা গেছিল। কিন্তু তেজস্ক্রিয়তার এফেক্টটা শুধু সাময়িক না, এটা দীর্ঘদিন ব্যাপী, অনন্তকাল ব্যাপী চলতে থাকে। ধরো তোমাকে একটা লাঠি দিয়ে বলা হলো একে ভেঙে দুভাগ করো, এটা করেই যাও, তুমি কোনোদিন এই প্রক্রিয়া শেষ করতে পারবে না। যেটা পাবে সেটাকে আবার দ্বিখণ্ডিত করতে হবে, যেটা পাবে সেটাকে আবার দ্বিখণ্ডিত করতে হবে, যেটা পাবে আবার সেটাকে দ্বিখণ্ডিত করতে হবে। কিন্তু আমরা আমাদের হাতের
যে ডাইমেনশন সেই অনুযায়ী সেটাকে আর দ্বিখণ্ডিত করতে পারবো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই প্রসেসটা প্রক্রিয়াটা চলতেই থাকবে। তো তেজস্ক্রিয় বিকিরণ এরকম একবার শুরু হয়ে গেলে সেটা অনন্তকাল ধরে চলতে থাকবে এবং তার কিছুদিন পরেও মানে দীর্ঘদিন ব্যাপী অর্ধ শতাব্দী জুড়ে এর প্রভাব চলতে থেকেছে। মানুষজন অপুষ্টিতে ভুগেছে, মানুষ যারা বেঁচে ছিল তাদের চামড়া উঠে গেছে, তাদের বিভিন্ন ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার এরকম দেখা গেছে, রক্তাল্পতা, রক্তপাত, বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত অসুখ, বিভিন্ন অসুখ বিসুখ দেখা গেছে। এবং সেটা শুধু সেই প্রজন্মে না, পরবর্তী প্রজন্মতেও এই এফেক্টটা স্থানান্তরিত হয়েছে, এই ক্ষতিকারক প্রভাবটা। পরবর্তীতেও দেখা গেছে যে সেখানে বিকলাঙ্গ শিশু জন্মগ্রহণ করেছে এবং যারা জন্মগ্রহণ করেছে তাদের হয়তো বিভিন্ন রকমের অসুখ বিসুখ নিয়ে তারা এই পৃথিবীতে এসছে। এই রকম প্রভাব এদের এই বোম নিক্ষেপের ফলে দেখা গেছে। এই বিধ্বংসীকারী এই বোমার আচরণ আমরা বুঝতেই পারছি এবং এইটা কিসের ফলে হচ্ছে? অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া, যেটা আমাদের বিষয় নিউক্লিয় বিভাজন। এই নিউক্লিয় বিভাজনের ফলে এই ঘটনাগুলো ঘটতে পারে। কিন্তু বিজ্ঞানের ভালো দিকও আছে। আমরা এটাকে আজকে যে শক্তি সংকটের সম্মুখে আমরা এসে পড়েছি, যে চরম শক্তি সংকট, আমাদের মেন শক্তি জ্বালানি যেটা জীবাশ্ম জ্বালানি সেটা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। তো এই শক্তি সংকটের মুখে দাঁড়িয়ে আমরা যদি অনিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়াকে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া হিসাবে ব্যবহার করি, তাহলে নিউক্লিয় চুল্লি তৈরি করা যায়। এবং এই বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি করেছেন, যেখানে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়া ব্যবহার করা হয় নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লিতে। নিউক্লিয়ার বা নিউক্লিয় চুল্লি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর বা নিউক্লিয় চুল্লিতে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তি তৈরি করা যায় এবং এটা আমাদের শক্তি সংকট অনেকটাই পূরণ করেছে। কিন্তু এখানে কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। যে এই যে প্রথমেই যে নিউট্রনগুলো দিয়ে ইউরেনিয়ামকে, এখানে হয়তো ইউরেনিয়াম জ্বালানি ব্যবহার করা হলো, ইউরেনিয়াম রড জ্বালানি হিসাবে ইউরেনিয়াম রড, এবং মডারেটর বলা হয়। মডারেটর ব্যাপারটা হলো নিউট্রনের গতিবেগ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সে নিউক্লিয় বিভাজন ঘটাতে পারে না। তাহলে এই যে নিউট্রনগুলোর গতিবেগকে মন্দীভূত করে একটা নির্দিষ্ট মাত্রায় রাখার জন্য মডারেটর হিসাবে ব্যবহার করা হয় গ্রাফাইট দণ্ড বা D2O, ভারী জল। গ্রাফাইট দণ্ড বা ভারী জল মডারেটর হিসাবে ব্যবহার করা হয়, গ্রাফাইট দণ্ড বা ভারী জল। এবার নিউক্লিয় বিক্রিয়া চলছে, শৃঙ্খল বিক্রিয়া এরকমভাবে চলতে চলতে আমাদের একটা সময় মনে হলো যে এটাকে থামাতে হবে, মানে কন্ট্রোল করতে হবে, বা যে হারে রেটটা যেরকম বেড়ে যাচ্ছে বিক্রিয়ার সেই হারটাকে কমাতে হবে। সেই জন্য নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা হয়। নিয়ন্ত্রক দণ্ড হিসাবে জার্কোনিয়াম আর ক্যাডমিয়াম দণ্ড। জার্কোনিয়াম বা ক্যাডমিয়াম দণ্ড ব্যবহার করা হয় নিয়ন্ত্রক দণ্ড হিসাবে, যে প্রচুর পরিমাণে ঝাঁকে যে নিউট্রন তৈরি হচ্ছে সেই নিউট্রনগুলোকে শোষণ করে নেওয়ার জন্য, যাতে বিক্রিয়াকে নিয়ন্ত্রণে, নিউক্লিয় বিভাজন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণে রাখা যায়, তার জন্য নিয়ন্ত্রক দণ্ড ব্যবহার করা যেতে পারে। তো এইভাবে নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ তৈরি করা হয় এবং এখানে যে স্টিম তৈরি হয়, স্টিমের সাহায্যে সেই টারবাইন ঘুরিয়ে যেভাবে আবার বিদ্যুৎ তৈরির যে প্রক্রিয়া আমাদের, সেইভাবে বিদ্যুৎ তৈরি হচ্ছে। এরকম ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন নিউক্লিয় চুল্লি গড়ে উঠেছে, নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যার মাধ্যমে আমরা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র মাধ্যমে পারমাণবিক বিদ্যুৎ পাচ্ছি, যেটা আমাদের শক্তি সংকট এর মোকাবেলায় সাহায্য করছে।
আমি একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে কি ধরনের বিদ্যুৎ তৈরি, মানে কতটা বেশি পরিমাণে বিদ্যুৎ এখান থেকে পাওয়া যায়। মাত্র 1 কেজি ইউরেনিয়াম থেকে যে বিদ্যুৎ পাওয়া যাবে, মাত্র 1 কেজি ইউরেনিয়াম জ্বালানি হিসাবে ব্যবহার করে যে বিদ্যুৎ পাওয়া যাবে, সেটা ইকুইভ্যালেন্ট টু 10,000 টন কয়লা পুড়িয়ে, 10,000 টন কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎটা পাওয়া যাবে, তার সমান বিদ্যুৎ 1 কেজি ইউরেনিয়ামকে জ্বালিয়ে পাওয়া যাবে। তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে এখানে কতটা বেশি পরিমাণে বিদ্যুৎ পাওয়া যায়। কিন্তু এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরের জন্য আমাদের অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে যে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় বিকিরণটা হচ্ছে, সেই তেজস্ক্রিয় বিকিরণ যাতে আশেপাশে ছড়িয়ে যেতে না পারে। মোটা সীসার তৈরি ওয়াল দিয়ে টোটাল যে আসল যে জায়গা সেটাকে ঘেরা থাকে, যাতে সেখান থেকে কোনো তেজস্ক্রিয় বিকিরণ বাইরে আসতে না পারে, পরিবেশে ছড়াতে না পারে, সেগুলো খেয়াল রাখা হয়। কিন্তু এত কিছু খেয়াল রাখা সত্ত্বেও এর বিপদ ঘটে যায় বিভিন্ন ক্ষেত্রে। কিছু বিপদ হয়তো পারমাণবিক চুল্লির কোনো ত্রুটির কারণে ঘটে যেতে পারে, কখনো কখনো প্রাকৃতিক বিপর্যয় এর উপরে আঘাত হানতে পারে, সেখান থেকে বিপদ ঘটতে পারে। এরকম দুটো মারাত্মক বিপদের সম্মুখীন হতে হয়েছে সমগ্র বিশ্বকে, মানে সমগ্র বিশ্বের দুটো জায়গায় আর কি, দুটো জায়গায় এরকম দুটো বিপদের সম্মুখীন হতে হয়েছে। একটা হলো চেরনোবিল দুর্ঘটনা। এটা কোথায় চেরনোবিলটা হলো সোভিয়েত ইউনিয়নের ইউক্রেনের একটা অঞ্চল হলো চেরনোবিলের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে হঠাৎ করে সেখানে যে জ্বালানি, সেই জ্বালানি বিগলিত হয়ে বাইরে বেরোতে শুরু করে এবং বিভৎস আকারে একটা তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটে। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো লাভা যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ে, এইভাবে সেখানে দুর্ঘটনাটা ঘটে 1986 সালের 26শে এপ্রিল এই দুর্ঘটনা ঘটে। এবং এই দুর্ঘটনার যে লেভেল মাপা হয়, সেই লেভেলটা হলো 7। নিউক্লিয় দুর্ঘটনার যে লেভেল সেটা হলো 7, মানে মারাত্মক ধরনের। এই 7 লেভেলের উপরে দুর্ঘটনা এখনো পৃথিবীতে ঘটেনি। এই লেভেলটা হলো 7। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে তৎক্ষণাৎ সেই মুহূর্তেই 30-32 জন লোক মারা গেছে এবং তারপরেও তার প্রভাব বিভিন্ন আশেপাশের লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এবং সেই দূষণ মুক্ত করার জন্য, তেজস্ক্রিয় দূষণ থেকে ওই এলাকাটাকে, বিশেষ করে এটা ইউরোপের পশ্চিমাঞ্চলে ঘটনাটা ঘটেছিল, সেই দূষণ থেকে এটাকে মুক্ত করার জন্য 5 লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল এবং 18 বিলিয়ন রুবেল খরচ করা হয়েছে এই যে তেজস্ক্রিয় দূষণ সেখান থেকে সেই অঞ্চলকে মুক্ত করার জন্য। তাহলে কি ভয়ানক রকমের ক্ষতি হতে পারে সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অবশ্যই ব্যবহার করতে হবে, তার জন্য সতর্কতা আমাদের সবসময় অবলম্বন করতে হবে। এরকম আরেকটা দুর্ঘটনা ঘটেছে, এই দুটোই দুর্ঘটনা, এইটারও লেভেল 7। সেটা হলো জাপানের ফুকুশিমায়। জাপানের ফুকুশিমায় দুর্ঘটনা ঘটেছে। জাপানের ফুকুশিমায় যে নিউক্লিয় চুল্লি আছে, সেই নিউক্লিয় চুল্লিতে 2011 সালের 11 মার্চ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ কি? দুর্ঘটনার কারণ হলো সুনামির ফলে যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে একটা নিউক্লিয়ার রিঅ্যাক্টরের 7টা চুল্লির মধ্যে 3টা চুল্লির ভেঙে যায় এবং সেখান থেকে ওই রকম আবার তেজস্ক্রিয় জ্বালানি বিগলিত অবস্থায় চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তার দূষণ ওরকম চারিপাশে ছড়িয়ে পড়ে, বহু মানুষজনের ক্ষতি হয়। এবং এই দূষণ যেটা তোমাদের
এর আগেও আলোচনা করলাম যে এই দূষণ কিন্তু ঘটনাটা ঘটলো তার 3-4 দিনের মধ্যে থেমে গেল তা না, এই দূষণ অনন্তকাল ধরে চলতে থাকে, ধীরে ধীরে কমতে থাকে। ব্যাপারটা হলো যে এক্সপোনেনশিয়ালি ডিকে, এগুলো তোমাদের সিলেবাসে নেই, পরবর্তীতে উঁচু ক্লাসে পড়বে, এরকম করে চলতেই থাকবে। মানে এইটা কোনোদিন এটার সঙ্গে মিলবে না, যত যাবে মানে কাছাকাছি আসতে থাকবে কিন্তু মিলবে না, মানে একদম এন্ড বলে কিছু নেই, অনন্তকাল ধরে এই দূষণ চলতে থাকবে। তাহলে এই রকম দুর্ঘটনা দুটো ঘটেছে। তো এই মারাত্মক দুর্ঘটনাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক কিছু প্রিকশন নেওয়া হয়, তবুও যাতে না ঘটে তার জন্য সর্বদাই সজাগ থাকতে হবে এবং আশেপাশে লোকালয় বা যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোকে যথেষ্ট সচেতন এবং সরকারিভাবে উদ্যোগ নিয়ে তাদের সতর্কতা এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো এই হলো নিউক্লিয় বিভাজনের সুবিধা অসুবিধা সবই আলোচনা করা হলো। এবার যে আরেকটা প্রক্রিয়ার কথা বলেছিলাম যে ছোট ছোট জলের বিন্দু বা তৈলবিন্দু যদি থাকে একদম ক্ষুদ্র, তারা চাইবে একসঙ্গে জড়ো হয়ে আকারে একটু বড় আকারের জলবিন্দু তৈরিতে। তাহলে এই যে বড় আকারের জলবিন্দু তৈরি হবে, তো সেই প্রক্রিয়া, সেটা একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার নাম নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া, সংযোজন প্রক্রিয়া। আমি একটা প্রথমে উদাহরণ দিই। ডয়টেরিয়াম, দুটো ডয়টেরিয়ামের পরমাণু মানে নিউক্লিয়াস যুক্ত হয়ে একটা হিলিয়াম 3 নিউক্লিয়াস তৈরি হয়, একটা নিউট্রন তৈরি হয় এবং 3.27 MeV শক্তি তৈরি হয়। তাহলে এখানে হালকা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হলো, মানে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কিছুটা বেড়ে গেল। কিন্তু একটা ব্যাপার আবার দেখতে হবে, এর ভর যোগ করে যা হচ্ছে, এর ভর যোগ করে তার চেয়ে কম হচ্ছে। আবার সেই সমস্যা, যেই ভরটা গেল কোথায়? আমরা এতক্ষণে তো আমাদের কাছে ধারণা পরিষ্কার, E=mc² ফর্মুলা অনুযায়ী সেই ভর শক্তিতে রূপান্তরিত হচ্ছে এবং এখানে শক্তি পাওয়া যাচ্ছে। তো আমি এবার সংজ্ঞায় আসি, তাহলে কি ঘটনা ঘটলো সেইটাকেই আমরা সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করি। যে নিউক্লিয় বিক্রিয়ায় হালকা মৌলের নিউক্লিয়াসগুলো উচ্চ তাপমাত্রায় পরস্পর যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি করে এবং তার সঙ্গে বিপুল পরিমাণে নিউক্লিয় শক্তির মুক্তি ঘটায়, তাকে বলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। তাহলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি যে হালকা মৌলের নিউক্লিয়াসগুলো যুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী মৌলের নিউক্লিয়াস তৈরি হচ্ছে। এবং এই সংযোজন প্রক্রিয়া একটা কথা বললাম যে উচ্চ তাপমাত্রায়, মানে প্রচুর তাপের প্রয়োজন হয়। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন তাপের প্রয়োজন হচ্ছে? নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় তো বাইরে থেকে কোনো তাপ দিতে হয়নি, তাহলে এই সংযোজন প্রক্রিয়ায় তাপের প্রয়োজন হলো কেন? সংযোজন প্রক্রিয়ায় যে হালকা মৌলগুলি আছে তাদেরকে যখন একত্রিত করা হচ্ছে, তাদের মধ্যে বিপুল পরিমাণে বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে তাদেরকে সংযুক্ত করতে গেলে সেইখানে এমন কোনো শক্তি দিতে হবে সেই বিকর্ষণ বলের তুলনায় সেটা যাতে বেশি হয়। এবং সেই কারণে সেখানে কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়, প্রায় 10⁷ কেলভিন তাপমাত্রার প্রয়োজন হয়। এই বিপুল পরিমাণ তাপমাত্রা সাধারণভাবে তৈরি করা অসম্ভব, কেবলমাত্র নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার দ্বারা এটা তৈরি করা হয়। তাহলে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটিয়ে এই পরিমাণ উষ্ণতা তৈরি করে তারপরে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানো হয়। তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো, যে কোনো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানোর আগে অবশ্যই কিন্তু নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটাতে হবে। তাহলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটানো হয় কেন, এটা পরীক্ষায় প্রশ্ন আসে, তখন কিন্তু এইভাবে বলতে হবে যে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া ঘটানোর আগে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া ঘটিয়ে যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রা সৃষ্টি করা হয়। কারণ তার সেই হালকা মৌলগুলোর বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে তাদেরকে একত্রিত করার জন্য এটা করতে হয়।
এবার একটা কথা মনে রাখবে যে নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির মধ্যে যদি আমরা তুলনা করি, তাহলে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তির তুলনায় অনেক গুণ বেশি। এটা সবসময় মনে রাখতে হবে। এছাড়া নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার আর কি উদাহরণ হতে পারে? ধরো হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন যুক্ত হয়ে তৈরি হচ্ছে হিলিয়াম এবং 2টো পজিট্রন। আর 25 MeV শক্তি। এরকম বিভিন্ন ধরনের নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া থাকতে পারে। এখানে হাইড্রোজেনের 4টা নিউক্লিয়াসের ভরের সমষ্টি, হিলিয়ামের 4টা নিউক্লিয়াসের হিলিয়ামের একটা নিউক্লিয়াসের ভর আর এর তো ভর নগণ্য, এদের সমষ্টি এর তুলনায় কি হচ্ছে? কমে যাচ্ছে। তাহলে বাকি ভরটা কিসে পরিণত হচ্ছে? শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়াটা ঘটছে কোথায়? এবার একটু বলি যে আমাদের যে সমস্ত নক্ষত্র আছে, সূর্য সহ বিভিন্ন যে নক্ষত্র, সেই নক্ষত্রের শক্তির উৎসই হলো নিউক্লিয় সংযোজন প্রক্রিয়া। এই সূর্যের মধ্যে যেরকম জ্বালানি হিসাবে হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেনের এই নিউক্লিয়াসগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে হিলিয়াম তৈরি হচ্ছে, এরকম বিভিন্ন চক্রে ঘটনাটা ঘটছে এবং সেখান থেকে প্রায় 25 MeV শক্তি মুক্ত হচ্ছে। তাহলে এই রকমভাবে নিউক্লিয় সংযোজন প্রক্রিয়াতে আমরা শক্তি পেয়ে থাকি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়ার তুলনায় অনেক বেশি, এবং নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হলো সমস্ত নক্ষত্রের শক্তির উৎস। বিভিন্ন নক্ষত্রে প্রতিনিয়ত এই প্রক্রিয়া ঘটে যাচ্ছে, তার ফলেই নক্ষত্রগুলো থেকে যে প্রচুর বিপুল পরিমাণ শক্তি, সেই শক্তি পাওয়া যাচ্ছে। এবার বলি যে এই নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে হাইড্রোজেন বোম তৈরি করা হয়। হাইড্রোজেন বোম তৈরি করা হয় নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ার সাহায্যে। আমরা যদি অন্যরকম কাজে ব্যবহারের জন্য কেউ ভাবে, তাহলে সেটা হলো হাইড্রোজেন বোম, এটার মাধ্যমে তৈরি করা হয়। এটা তোমাদের জানার জন্য বলা হলো। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে হাইড্রোজেন বোম তৈরির নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন, বা এরকম মাল্টিপল চয়েস বা 1 নম্বর প্রশ্ন বিভিন্ন আসতে পারে, সেই রকমভাবে আমাদের তৈরি রাখতে হবে। তো মূল কথা হলো যে বিজ্ঞানের ভালো দিক খারাপ দিক আছে, এবং বিজ্ঞানের কি করে ব্যবহার করব সেটা আমাদের উপরে নির্ভর করে। আমরা যেভাবে বিজ্ঞানকে ব্যবহার করব তার উপরে তার ফলাফল নির্ভর করে। যদি ভালো কাজের জন্য ব্যবহার করি তার ফল অবশ্যই ভালো হবে, এবং খারাপ কাজের জন্য ব্যবহার করলে তো তার ফল খারাপ হবেই। সেটা বিজ্ঞানের কোনো দোষ নেই, সেটা আমাদেরই দোষ এবং আমাদের ব্যবহারের দোষ। তো আজকে আমাদের এই পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারের আলোচনা শেষ হলো, এবং তোমাদেরকে যেটা আমি বলবো যে আমার আগের ক্লাস এবং এই ক্লাস, মানে এই বিষয়ের উপরে 2টো ক্লাস নেওয়া হয়েছে, এই ক্লাসগুলোকে খুব ভালো করে শুনবে, বুঝবে, এবং বুঝে তারপরে বই তোমাদের যার কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকগুলোকে পড়ে নিজের মতো একটা ধারণা তৈরি করবে। এবং প্রতি ক্ষেত্রে দেখবে আমি সংজ্ঞা দেওয়ার আগে কিছু উদাহরণ নিয়ে আলোচনা করেছি। তো তোমরা উদাহরণগুলো আগে পড়ে তারপরে সংজ্ঞায় আসবে। সংজ্ঞা এমনভাবে পড়বে যাতে মুখস্থ করতে না হয়। তোমরা উদাহরণগুলো দেখেই তোমাদের নিজেদের মনের মধ্যে সংজ্ঞার একটা কনসেপ্ট তৈরি হয়ে যায়, একটা ধারণা তৈরি হয়, সে সম্বন্ধে যেন একটু খেয়াল রাখবে। আর এই চ্যাপ্টারের কিছু প্রশ্ন, গাণিতিক প্রশ্ন, এই বিশেষ করে আগের দিন যেটা পড়িয়েছি তার উপরে গাণিতিক প্রশ্ন বেশি আসে, আর এখান থেকে বিভিন্ন এক্সপ্লেন হয় বা সংজ্ঞা বা বিভিন্ন এই যে শৃঙ্খল বিক্রিয়া সম্পর্কিত, পরমাণু নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, ভর ত্রুটি, সেখান থেকে নিউক্লিয় বন্ধন শক্তি, তার উৎপত্তি, এগুলো নিয়ে প্রশ্ন আসে সরাসরি। সেই প্রশ্নের উত্তর তোমরা
খুঁজবে, এবং খুঁজবে মানে তোমাদের নিজের মধ্যেই সেটা দেখবে চলে আসবে। তোমরা যখন চ্যাপ্টারটাকে খুব ভালো করে পড়বে, দেখবে খুব সুন্দরভাবে এটা তৈরি হবে। তাহলে তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, ভালো থাকো। ধন্যবাদ।